হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ইংরেজি শেখার একটা কমপ্লিট কোর্স করছিলাম। এটা একটা পেইড কোর্স। এটা তোমাদের পরবর্তীতে এটা পেইড লেভেলে চলে যাবে। তো এটা একটা অনেকটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। এই ধরনের গ্রামারগুলো সাধারণত কেউ বোঝায় না। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রফেসর প্রণব সেন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে ফ্রেজ নিয়ে ডিসকাশন বা ফ্রেজ নিয়ে আলোচনা। আমরা মোট একটা বাক্যের কয়টা অংশ সেটা নিয়ে আমরা শিখছিলাম। আমরা সাবজেক্ট শিখেছি, ভার্ব শিখেছি, অবজেক্ট শিখেছি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এবং আজকে শিখব ফ্রেজটা নিয়ে। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা এখন আর আলোচনা করছি না। এটা গত দুইটা ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকের বিষয়টা হচ্ছে ফ্রেজটা কি এবং ফ্রেজ কিভাবে ব্যবহার হয়, সেটা আজকে আমাদের বিষয়টা, ফ্রেজ এবং এই বাক্যগুলো। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এই গ্রামারগুলো জানলে তোমার কোনো গ্রামার জানা লাগবে না এবং অনেক কিছুই তুমি তোমার গোচরে চলে আসবে। তুমি অনেক কিছুই তুমি খুব স্পষ্ট বুঝতে পারবে। তো ফ্রেজ, আমরা সাধারণত ইংরেজি বাক্যের মধ্যে 5টা ফ্রেজ দেখি। তো 5টার মধ্যে 4টে ফ্রেজটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। নাম্বার 2 ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। নাম্বার 3 প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 4 পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল। এই মোট ছিল আমার মোট 4 প্রকার। আর একটা প্রকার আছে 5 নাম্বার, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা দুটোই একই রকম, এর ভূমিকা ব্যবহারটাও একই রকম, একই স্টাইল। তো যেটা বেশি ব্যবহার হয় আমি এইটা দেখাবো। তো আজকে সবগুলো দেখানো সম্ভব না। আজকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে আজকে আমরা বাক্যটা গঠন করব। তো এইগুলো আমি সব তোমাদেরকে মুছে দিচ্ছি, দিয়ে এখন প্রিপজিশনাল ফ্রেজটা তোমাদেরকে বোঝায়। তো একটা বাক্যের মধ্যে এই যে ফ্রেজগুলো লিখলাম, আমরা একটা বাক্যের ভিতরে একটা না, দুইটা না, একাধিক ফ্রেজ থাকতে পারে। এ লট অফ ফ্রেজ থাকতে পারে। তো এই লট অফ ফ্রেজ থাকুক, কিন্তু মূল বাক্য গঠন করতে গেলে কিন্তু এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কিন্তু লাগবেই। আর ফ্রেজটা সাধারণত প্রয়োজনে বসে, এমনকি অবজেক্টটাও প্রয়োজনে বসে। এগুলো নির্ভর করছে ভার্বের উপর, অর্থাৎ ভার্বটা আমরা কেমন নিলাম এবং কোন ধরনের কথা নিলাম তার উপরে নির্ভর করছে আমাদের এই বাক্য। তো দেখো, ফ্রেজ লিখতে গেলে আগে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট মানে পরিপূর্ণতা। কমপ্লিমেন্ট মানে পরিপূর্ণতা। এইটা কি জিনিস? যেমন মনে করো, আমি একটা শব্দ লিখলাম ফিল্ড। ফিল্ড মানে মাঠ। তো মাঠটা আমরা যদি নির্দিষ্ট হই তাহলে একটা আর্টিকেল ব্যবহার করব, দিই। এখন মাঠটা খোলা মাঠ হতে পারে, সবুজ মাঠ হতে পারে, খেলার মাঠ হতে পারে। তাহলে আমি এখানে একটা সবুজ মাঠ লিখলাম, গ্রিন। কিংবা তুমি এখানে একটা ওপেন লিখতে পারো। এখন এই যে ফিল্ড, এই শব্দটা নাউন। কারণ যে কোনো কমপ্লিমেন্টের বা যে কোনো, তোমাকে এখানে একটা কথা বলি, এই কমপ্লিমেন্টটা কি? এই কমপ্লিমেন্ট ছাড়া সাবজেক্ট হয় না, কমপ্লিমেন্ট ছাড়া অবজেক্ট হয় না,
কমপ্লিমেন্ট ছাড়া ফ্রেজ হয় না। তার মানে এই অংশটা না বসলে কখনো কোনো বাক্যের পূর্ণাঙ্গতা পায় না। তো সেখানে নাউন মুখ্য ভূমিকা পালন করে। নাউনকে হেল্প করে আরেকটা শব্দ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেজন্য অ্যাডজেক্টিভটা আগে বসেছে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে, আর আর্টিকেলটা বসেছে নাউনের কারণে। এই সব মিলিয়ে হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এখন এখানে অ্যাডজেক্টিভটা থাকতেও পারে, নাও পারে। এটা আমরা ব্যবহারে বুঝি, অর্থাৎ ব্যবহারে বা দরকার পড়লে এটা আমরা ব্যবহার করব, আর যদি দরকার না পড়ে তাহলে আমরা এটা ব্যবহার করব না। এখন এর আগে আমি মনে করি একটা ইন প্রিপজিশন যোগ করে দিলাম, কিংবা এখানে একটা ফ্রম প্রিপজিশন যোগ করে দিলাম, কিংবা একটা ফর প্রিপজিশন যোগ করে দিলাম। তার মানে এই নাউন কমপ্লিমেন্টের আগে যে শব্দটা বসে সেই অনুসারে নামকরণ হয়। যেমন এটা আগে প্রিপজিশন বসেছে, সেজন্য নাম হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ। এর আগে যে ফ্রেজগুলো লিখছিলাম ইনফিনিটিভ ফ্রেজ, যদি এখানে একটা ভার্ব টু যুক্ত কোনো ভার্ব ব্যবহার হতো তার নাম হতো ইনফিনিটিভ ফ্রেজ। যদি ভার্বের সাথে আইএনজি যোগ হতো তার নাম হতো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ ধারণ করে তাহলে হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে এই নাউন কমপ্লিমেন্টের আগে, এই নাউন কমপ্লিমেন্ট, এটা টোটাল নাউন কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টের আগে যেটা বসবে সেই অনুসারে নামকরণটা হয়। তার মানে এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, এই জন্য নাম হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে এবার দেখো টোটাল ফিল্ড মানে মাঠ, গ্রিন মানে সবুজ, তাহলে সবুজ মাঠ এর সাথে একার যোগ হয়েছে, অর্থাৎ আমি বাংলাটাই লিখে দিই, ইন মানে এ, আর এটা মানে সবুজ মাঠ, সবুজ মাঠ। তাহলে সমান সমান উত্তরটা হলো সবুজ মাঠে। দেখো মাঠের সাথে এই যে একারটা যোগ হয়েছে, এই একারের কারণে এইটা কিন্তু এখন প্রিপজিশনাল ফ্রেজ হয়েছে। তা এই প্রিপজিশনাল ফ্রেজগুলো সাধারণত প্রত্যেকটা বাক্যের আগেও যোগ হয়, পরেও যোগ হয়। আমরা আজকে এই প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে বাক্য গঠন করা শিখব। তো আমি এগুলো সব তোমাকে মুছে দিলাম। তো আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম যে নাউন কমপ্লিমেন্ট ছাড়া কখনো সাবজেক্ট হয় না, অবজেক্ট হয় না, ফ্রেজ হয় না। এই নাউন কমপ্লিমেন্টটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে ওইগুলো দিয়ে কীভাবে ফ্রেজ দিয়ে বাক্য গঠন করে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করা যায়। তো আজকের গাইডলাইনটা মূলত এইটাই। তো এইগুলো আমি মুছে দিলাম। এখন দেখো আমি এবার কীভাবে তোমাকে বাক্যগুলো তৈরি করি। তো যেহেতু এখানে অনেক প্রিপজিশন আছে, আমি একটা প্রিপজিশন দিলাম এগেনস্ট। এর মানে হচ্ছে বিরুদ্ধে বা বিপরীতে, বিরুদ্ধে বা বিপরীতে। এখন ওই নাউন কমপ্লিমেন্ট দিয়ে আমি এটা একটা বাক্য তৈরি করব। যেমন এখানে লিখলাম স্বাধীনতার বিরুদ্ধে, আমি তো প্রথমে লিখি স্বাধীনতার বিরুদ্ধে আমাদের থাকা উচিত নয়। অর্থাৎ একটা প্রিপজিশনাল ফ্রেজ বানিয়ে সেই ফ্রেজটা দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করলাম। এইটা ছিল আমাদের ফ্রেজ। এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার কোনটা ফ্রেজ, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, তুমি কিন্তু ডিটেইল একটা ধারণা পেয়ে যাচ্ছ। এইগুলোকে বলা হয় খুব শর্টকাট ওয়ে ইংরেজি শেখা, খুব তাড়াতাড়ি শেখা যায়। তো এইটা ছাড়া তুমি যদি আর অন্যভাবে, যেভাবে আমাদের দেশের ছেলেমেয়েরা প্র্যাকটিস করে, দিনের পর দিন প্র্যাকটিস করেই যাবে, কখনো সে বাক্য তৈরি করতে পারবে না। আর তুমি যদি বাক্য তৈরি করতে না পারো তাহলে তুমি লিখতেও পারবে না, বলতেও পারবে না, বুঝতেও পারবে না। সব মিলে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একদম জিরো থেকে যাবে।
তা তুমি যদি না বোঝো তাহলে ওপরে কোনো লাভ নেই। তাহলে স্বাধীনতার বিরুদ্ধে আমাদের থাকা উচিত না। তাহলে এখানে আমাদের থাকা উচিত না। উই শুড নট হ্যাভ, এখানে আমি একটু বিটাও লিখে দিলাম, যে যেটা ব্যবহার করে। বি দিলে লিঙ্কিং ভার্ব ব্যবহার হবে, হ্যাভ দিলে ট্রানজিটিভ ভার্ব ব্যবহার হবে। উই শুড নট হ্যাভ, পরেরটা দেখো, এগেনস্ট ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স, উই শুড নট হ্যাভ এগেনস্ট ইন্ডিপেন্ডেন্স। তার মানে আমরা একটা ফ্রেজ ব্যবহার করে ফেলেছি। তো এইভাবে প্রত্যেকটি ফ্রেজ দিয়ে, বাক্য দিয়ে তুমি তৈরি করা শেখো। এবার আমি একটু ফর দিয়ে লিখি। ফর, ফর মানে জন্য বা কারণে, জন্য বা কারণে। আমি লিখলাম ভয়ানক বৃষ্টির কারণে তারা বাইরে যেতে পারল না। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি এখানে প্রচুর বৃষ্টির কারণে তারা বাইরে যেতে পারলো না। তো ভয়ানক কথাটা ভালো লাগছে না, আমি এখানে প্রচুর কথাটা লিখলাম। প্রচুর বৃষ্টির কারণে তারা বাইরে যেতে পারলো না। তাহলে এইটা একটা ফ্রেজ। এইভাবে তুমি প্রত্যেকটা শব্দ দিয়ে ছোট ছোট করে আগে ফ্রেজ তৈরি করো। ফ্রেজ তৈরি করতে পারলে সেই ফ্রেজটা একটা পূর্ণাঙ্গ বাক্যের সাথে জুড়ে দাও, তাহলে তুমি খুব অনায়াসে তোমার একটা বাক্য তৈরি হয়ে যাবে। তো তারা বাইরে যেতে পারলো না, যেহেতু ফ্রেজটা আগে লেখা যায় না, ফ্রেজটা পরে লিখতে হয়, তা আমি এখানে আগে বাক্যটা লিখছি। তারা বাইরে যেতে পারলো না। দে কুড নট গো আউট। দে কুড নট গো আউট, তারা বাইরে যেতে পারলো না। ফর হেভি রেইনফল, হেভি রেইনফল। তো এই যে হেভিটা বসে গেল রেইনফলের আগে, এইটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে গেছে। রেইনফলটা এখানে নাউন, আর এটা একটা প্রিপজিশন, তাহলে এটা প্রিপজিশন কমপ্লিমেন্ট। তাহলে তুমি বলবা স্যার এখানে তো আর্টিকেল বসলো না, কারণ এইটাকে এখানে আর্টিকেল ব্যবহারের দরকার হয়নি, আর্টিকেলটা এখানে লাগলো না। যদি আর্টিকেলটা লাগতো, আর্টিকেলটা কেন লাগে তোমরা আর্টিকেলের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। আর্টিকেলটা লাগে মূলত সংখ্যায় নির্দিষ্ট আর অনির্দিষ্ট। যদি কোনো নাউন সংখ্যায় অনির্দিষ্ট অবস্থায় থাকে সেখানে আর্টিকেলটা বসে না। এটা উদাহরণ দিতে আবার আর্টিকেলের ভিতরে চলে যাবো, কারণ আর্টিকেল বোঝাতে গেলে বেশ কিছু তোমাকে জানতে হবে। তো আর্টিকেলের ভিডিওটা আছে, ওটা আমরা দেখে নিও। যে আর্টিকেল মূলত দুই প্রকার, একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। তো যখন অনির্দিষ্ট কোনো কিছু হবে, যেটাকে আমরা বলি আনকাউন্টেবল, সংখ্যায় কতগুলো আছে আমরা বুঝতে পারছি না, বা ওই নাউনটা বলতে গিয়ে সমস্ত নাউনকে ইঙ্গিত করা হয়ে যাবে, তখন কিন্তু এই নাউনটা অনির্দিষ্ট অবস্থায় থাকে। আর যখন অনেকের মধ্যে ভাগ করা হয় তখন এটা নির্দিষ্ট হয়, তখন আর্টিকেলটা চাই। তাহলে এখানে আমরা এই রেইনফলটা এখন ভাগ করতে পারছি না, যার কারণে আমরা কিন্তু এখানে কোনো আর্টিকেলটা লাগলো না। তো আমি এইগুলো মুছে দিলাম। এবার আমি আর একটা আরগুলো দিয়ে দেখাই। এবার লিখলাম ফ্রম। ফ্রম মানে থেকে। যেমন উঁচু ডাল থেকে। উঁচু ডাল থেকে ছেলেটি
পড়ে গেল। দেখো এখানে এই যে ভাবগুলো নিচ্ছি, এই ভাবটা এখন কিন্তু ট্রানজিটিভ চলে আসছে। তোমরা এই ট্রানজিটিভটা এখন হয়তো বুঝতে পারবে, এখন এরপরে অবজেক্টটা লাগেনি। তো এখানে সাবজেক্ট ব্যবহার হচ্ছে, ভাব ব্যবহার হচ্ছে, আর ফ্রেজটা ব্যবহার হচ্ছে। ছেলেটি পড়ে গেল, দি বয়। এবার পড়ে গেল, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফেল ডাউন মানে পড়ে যাওয়া, ফল ডাউন মানে পড়ে যাওয়া, ফেল ডাউন দিলাম, ফেল ডাউন। এবার ফ্রম নিয়ম অনুসারে এবার আর্টিকেলটা চাচ্ছে, কারণ কোন ডাল একটা নির্দিষ্ট হয়ে গেছে, ফ্রম দ্য হাই ব্রাঞ্চ, BRANCH। তো এবার দেখো, দি বয় ফেল ডাউন ফ্রম দ্য হাই ব্রাঞ্চ, ছেলেটি উঁচু ডাল থেকে পড়ে গেল। তো এইভাবে দেখো কিভাবে আমি বাক্যগুলো তৈরি করছি। তো এইভাবে তোমরা এক একটা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে একসাথে সব কিছু না জড়িয়ে, যেমন আজকে আমরা প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে শিখছি, তুমি এই প্রিপজিশনাল ফ্রেজ নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তুমি এটার একটা ধারণা হবে। তারপরে সামনের দিন আমরা ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব, তুমি সেটা নিয়ে একটু প্র্যাকটিস করো। এইভাবে তুমি ছোট ছোট করে প্র্যাকটিস করতে করতে এই যে বাক্যের আমরা চারটে উপাদান বা চারটে কাঠামো দিয়েছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং ফ্রেজ, এইগুলো জানা হয়ে গেলে তোমার ইংরেজির প্রায় 80% কাজ হয়ে গেল। আর বাকি যে 20% যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, খুঁটিনাটি অনেক বিষয় আছে, এইগুলো তোমাকে জানতে বুঝতে একটু সময় লাগবে। কারণ ইংরেজি তোমাকে আগেই বলেছি যে এটা রাতারাতি কখনো সম্ভব না, এটা দীর্ঘ সময় লাগে প্র্যাকটিস করতে। তো এবার আমরা ফ্রম নিলাম, এবার আমরা আর একটা প্রিপজিশন নিই, যেমন উইথ নিলাম। উইথ মানে সাথে, সহ, দিয়ে, নিয়ে। এই প্রিপজিশনের আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে তোমরা আরও অনেক ক্লিয়ার ধারণা পাবা। 51-52টা প্রিপজিশন আছে এবং কোনটার কোন মানে এবং সেটা কোথায় ব্যবহার হয় তার একটা বিস্তারিত বিবরণ ওখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখলে আরও বেশি পরিষ্কার ধারণা পাবা। যেমন সাথে, যেমন বাজে ছেলেদের সাথে তোমাদের মেশা উচিত নয়। বাক্য এইভাবে ছোট করে, বাজে ছেলেদের সাথে তোমাদের মেশা উচিত না। মনে করো কোনো একজন বয়স্ক লোক তোমাদের উপদেশ দিচ্ছে, তাহলে তোমাদের মেশা উচিত না, তাহলে এখানে সাবজেক্টে ইউ শুড নট মিক্স মানে মেলামেশা করা। এবার উইথ দি ব্যাড বয়েজ, এখানে নাউন আসলো, অ্যাডজেক্টিভ আসলো, আর্টিকেল আসলো এবং প্রিপজিশন আসলো। তো ইউ শুড নট মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ, তোমাদের বাজে ছেলেদের সাথে মেশা উচিত না। তাহলে এইভাবে প্রিপজিশনের মানে দিয়ে, অর্থ দিয়ে তুমি এক একটা করে বাক্য তৈরি করো। পরে আমরা আরেকটা দেখি, এগুলো একটু মুছে দিলাম। এবার লিখলাম উইদাউট, ছাড়া, আর একটা আছে ব্যতীত। যেমন মা ছাড়া আমার আর কেউ নেই, আই হ্যাভ নান, আমার কেউ নেই। এখানে আরটা লিখে ফেলেছি, তাহলে মোর কথাটা লাগবে। আই হ্যাভ নান মোর, আমার আর কেউ নেই, মা ছাড়া, উইদাউট। এখানে
আমার মা কথাটা একটু যোগ করলে একটু ভালো হলো। আমার মা ছাড়া আমার আর কেউ নেই, উইদাউট মাই মাদার। এই মাইটা লিখলেও চলে, না লিখলেও চলে, যে কোনো একটা লিখলেই হবে। তো এইভাবে তুমি ছোট ছোট করে আগে তুমি বাক্য তৈরি করো, প্রিপোজিশনটা ব্যবহার করো। যেমন আর একটা শব্দ লিখি, অ্যাভোভ, উপরে। এই উপরের আবার মানে আছে প্রায় 5টা প্রিপোজিশন, সবগুলোর মানেই উপরে। অ্যাভোভ মানে উপরে, অন মানে উপরে, আপন মানে উপরে। কিন্তু এই অ্যাভোভটা বসে কোথায় সেটা প্রিপোজিশনের কাছে দেখাচ্ছি, তবে এটা বলি। অ্যাভোভটা হচ্ছে যেমন তোমার নদী এবং তোমার বাড়ি। তো বাড়িটা এবং তোমার নদীটা, নদীটা নিচেই, বাড়িটা একটু উপরে। তাহলে তোমার বাড়িটা আছে কোথায়? অ্যাবভ দ্য রিভার। তো নদীর উপরে আমাদের বাড়ি ছিল। আমি এটাই তোমার লিখি, নদীর উপরে আমাদের বাড়ি ছিল। I had home above the river। এবার দেখো এখানে দি বসে গেল, কারণ যে নদীটার উপরে বাড়ি ছিল সেই নদীটা একটা নির্দিষ্ট, এবং সেই নদীটা কি অবস্থায় ছিল সেটা একটা নির্দিষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে। অর্থাৎ নদীটা একটা এবং নির্দিষ্ট, এই জন্যই কিন্তু আমরা এখানে দুইটা বসালাম। তার মানে নদী যদি এখানে নির্দিষ্ট না হয়ে যদি অনির্দিষ্ট হতো, তাহলে কিন্তু আমরা এই আর্টিকেলটা ব্যবহার করতে পারতাম না। তো যাই হোক, তো এইভাবে তুমি প্র্যাকটিস করো। দেখো, আই হ্যাড হোম অ্যাবভ দ্য রিভার। তো এইভাবে ছোট ছোট করে তুমি বাক্য আগে তৈরি করো। এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসেছে, তাই হ্যাড বসেছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে আমরা এখানে হ্যাভ লিখতাম। তো এইভাবে যদি আমি বাক্য তোমার তৈরি করি, ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। তো যতদূর দেখাইছি তুমি বাড়িতে এভাবে তোমরা প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে কেমন লাগছে ক্লাসগুলো সেটা একটু কমেন্টে জানিয়ে দিও। তো আমার এই ভিডিওগুলো যদি তোমার কোনো উপকারে লাগে, এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে তুমি সহজে নোটিফিকেশনটা পেতে পারো এবং আমি ভিডিও বানাতে আরও অনেক বেশি বেশি উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো।